বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর বাংলা এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত আমি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমি ধারাবাহিকভাবে সমাসের উপর ক্লাস নিয়ে আসছি। গত দুইটি টিউটোরিয়ালে আমি সমাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে সমাসের পর্ব নং 3 নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বিভিন্ন ক্লাসে পড়ুয়া শিক্ষার্থীরা চাকরি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং যে ক্লাসে এই সমাস বিষয়টা রয়েছে সবার জন্য ক্লাসটি উপযোগী। এবং চলুন আমরা সমাসের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে সমাসের 6টি শ্রেণীবিভাগ রয়েছে। এর মধ্যে আমি একটি টিউটোরিয়ালে প্রথমটা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। আর প্রথম টিউটোরিয়ালে আমি সমাসের প্রাথমিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আসুন আজকে আমরা 2 নম্বর সমাস নিয়ে আলোচনা করি। তার আগে একটু কথা, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন যে আমরা অনেক শব্দ বলে থাকি যে শব্দগুলোর মধ্যে সংখ্যা থাকে। সংখ্যা দিয়ে বিভিন্ন সমাসের শব্দ রয়েছে, আবার রয়েছে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমটা আসি, সংখ্যা দিয়ে বিভিন্ন শব্দ, যে শব্দগুলো সমাসের নিয়মে গঠন হয়েছে এরকম কিছু শব্দ আপনাদের এই জন্য এই সংখ্যা দিয়ে বিভিন্ন শব্দ রয়েছে যেগুলো সমাসে আলোচনা হয়ে থাকে। তাহলে এমন কি শব্দ রয়েছে যেগুলোর সাথে সংখ্যা আছে এবং এটা সমাস ঘটিত? ঠিক আছে, আমরা সেরকম কিছু শব্দ আগে দেখি, তারপর আমরা নাম দেওয়ার চেষ্টা করি। যেমন দেখেন, পঞ্চনদ একটা, ঠিক আছে, শতাব্দী একটা, সপ্তাহ একটা শব্দ। এগুলোর সাথে দেখেন প্রত্যেকটার সাথে সংখ্যা আছে। তারপরে দেখেন এক চোখা, তারপরে দেখেন দশানন, তারপরে দেখেন দোনলা, চৌচালা, এদিকে যদি বলি পঞ্চবটি, ত্রিভুজ। দেখেন প্রত্যেকটা শব্দের আগে কি আছে? সংখ্যা আছে। এখন আমি যে সমাসটা আলোচনা করব সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সমাসে সংখ্যা থাকে। এখন দেখেন, সংখ্যা, প্রত্যেকটা শব্দের আগে সংখ্যা আছে। আমরা সংখ্যা থাকলেই সেই সমাসটা দেব কেন এবং না দেব কেন, এই দুই রকম প্রশ্ন আসে। সংখ্যা থাকলে আমরা ওই সমাস দেব, আবার অনেক সময় আরেকটা সমাস দেব। তাহলে আমি কোন সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি একটু ভেঙে দেখি। দেখেন, পঞ্চনদ মানে 5টি নদের কথা বলছে। তাহলে দেখেন এখানে 5টি নদ মিলে মিলন অর্থে এই সংখ্যাটা বোঝাচ্ছে। শতাব্দী, 100 বছর মিলে শতাব্দী হয়। তাহলে এটা 100 বছরের মিলন বা সমষ্টি বা সমান, মিলন অর্থে এখানে একটা কথা আসছে। তারপরে দেখেন সপ্তাহ 7 দিন মিলে হয়, মিল মানে মিলন, মিলন অর্থে এখানে সংখ্যা আছে। পঞ্চবটি অর্থাৎ পঞ্চবট, 5টি বটের 5টি উদ্যান সমষ্টিকে পঞ্চবটি বলা হয়। ত্রিভুজ, 3টা বাহুর সমষ্টি অর্থাৎ সমান। তাহলে এখানে মিলন অর্থে সেই সংখ্যাবাচক শব্দগুলো এসেছে। আর এখানে দেখেন এক একটা সংখ্যা, এক আর চোখ, এখানে কিন্তু মিলন বোঝায়নি। এক চোখা, দেখেন একটা একও বোঝাচ্ছে, চোখও বোঝাচ্ছে। কোনটা বোঝাচ্ছে? কোনোটাই না। এক চোখা মানে পক্ষপাতিত্ব। দেখেন এখানে কিন্তু নদ এর কথাটা আছে, শতাব্দীর কথা আছে, সপ্তাহর কথা আছে, বটির কথা আছে, ভুজের কথা আছে। এখানে কোনো একটা শব্দের অর্থ বোঝাচ্ছে। আর এখানে দেখেন এক বা চোখ কোনোটাই বোঝাচ্ছে না, এখানে পক্ষপাতিত্ব করে যে ব্যক্তি তাকে বোঝাচ্ছে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপরে দেখেন এখানে 10 আর আনন, আনন মানে মাথা, আর 10, তাহলে 10 মাথা। কিন্তু এখানে দেখেন একজন ব্যক্তি রাবণকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন 10 বোঝাচ্ছে না, আনন মানে মাথাও বোঝাচ্ছে না, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, রাবণ। তারপরে দেখেন দো মানে 2, নলা মানে নল থেকে নলা কথাটা, 2 নল, আসলে 2ও বোঝাচ্ছে না, নলও বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অস্ত্র। খেয়াল করবেন ভালো করে। চৌচালা, চৌ মানে 4, চাল অর্থাৎ 4টা চাল, অর্থাৎ এখানে 4টা চাল না বুঝিয়ে এখানে ঘর বিশেষ একটা ঘর বোঝাচ্ছে, 4টা চাল বোঝায়নি। কিন্তু এই শব্দগুলোর সাথে এই শব্দের পার্থক্য দেখেন। এখানে নদের অর্থ বোঝাচ্ছে, অব্দর অর্থ বোঝাচ্ছে, অহর অর্থ বোঝাচ্ছে, অহ মানে দিন, বটির অর্থ বোঝাচ্ছে, ভুজের অর্থ বোঝাচ্ছে। এখানে কোনো একটা পদের অর্থ বোঝাচ্ছে। আর এখানে দেখেন কোনো পদের অর্থ বোঝাচ্ছে না, ভিন্ন ভিন্ন একটা জিনিস বসছে, বা ভিন্ন ভিন্ন একটা জিনিস বা ভিন্ন ভিন্ন একটা ব্যক্তি বা অন্য কিছু বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে। তাহলে এখানে ভিন্ন জিনিস বোঝাচ্ছে আর এখানে কোনো জিনিসের অর্থ বোঝাচ্ছে। তাহলে এটার পার্থক্য হচ্ছে, এইটা আমি যে সমাসটা পড়াবো সেটা হচ্ছে কোনো অর্থ বোঝাবে, সেটার নাম হচ্ছে দেখেন দ্বিগু সমাস।
তাহলে দ্বিগু সমাস হতে গেলে কি লাগবে? মিলন বা মিলনার্থে, সমষ্টি বা সমান অর্থে সংখ্যাবাচক শব্দ বসবে এবং তার সাথে বিশেষ্য পদ বসবে। কি বললাম? এই দ্বিগু সমাসের বৈশিষ্ট্য দেখেন, এখানে পূর্বপদে সংখ্যা থাকবে আর পরপদে দেখেন বিশেষ্য পদ থাকবে। পূর্বপদে সংখ্যা, পরপদে বিশেষ্য, এবং এই শব্দটা মিলন, সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হতে হবে। 5টি নদ মিলেই কিন্তু পঞ্চনদ নাম হয়েছে। তাহলে মিলন অর্থে কি বসাবো? সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে, আর পরপদ, এর পরপদটা হবে কি? বিশেষ্য পদ, এবং এই পরপদের অর্থটাই এখানে প্রাধান্য পাবে। মেন কথা এখানে নদ কিনা, সেটা পঞ্চ বা 5, 10, 15 যে কোনো সংখ্যার নদ হতে পারে, কিন্তু মূল শব্দ হচ্ছে নদ। এই নদের অর্থই প্রধান, তাহলে পরপদের অর্থ এখানে প্রাধান্য পাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে নদের অর্থ বোঝাচ্ছে, আর এখানে কোনো একটা সংখ্যা বা পরপদের অর্থ বোঝাচ্ছে না। তাহলে এই সমাসটা আমরা পরে আলোচনা করব, যদি না বোঝায় সেটার আমরা নাম দেবো আলাদা, সেটা একটু পরে আছে, পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তাহলে এখানে দেখেন পূর্বপদের সংখ্যা, পরপদের বিশেষ্য, এবং এই বিশেষ্য যেহেতু পরপদে থাকে, বিশেষ্য পদের অর্থ বা পরপদের অর্থই প্রাধান্য পাবে, এবং কি হবে? মিলন অর্থে। এখানে মিলন সমাহার দিয়ে হতে পারে, সমষ্টি দিয়ে হতে পারে, অথবা সমান দিয়ে হতে পারে। এই 3টা শব্দ দিয়ে মিলনের কাজ করবে। ঠিক আছে, তাহলে মিলন অর্থে পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদ বিশেষ্য হবে, এবং এই বিশেষ্য বা পরপদের অর্থে প্রাধান্য পাবে। সেই সমাসটার নাম হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে পূর্বপদের সংখ্যা থাকতেই হবে, পরপদের অর্থটা প্রাধান্য পাবে, এবং পরপদটা বিশেষ্য পদ হবে, এবং কি হবে? সমাহার, সমষ্টি, সমান, এই 3টা শব্দ আমরা ভাঙার সময় দেব, এবং দেওয়ার কারণে মিলন বোঝাবে সেটা দিয়ে। তাহলে আমরা এখন উদাহরণে বিশ্লেষণে আসি। উদাহরণ বিশ্লেষণে দেখেন পঞ্চনদ। শিক্ষার্থী বন্ধুরা, এই 3টার অর্থ কিন্তু এক। সমান, সমাহার, সমষ্টি, আপনি যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই, যে কোনোটা ব্যবহার করলেই হবে, 3টার অর্থ একই। এই 3টা দিয়ে মিলন বোঝাবে। তাহলে পঞ্চ নদী মিলেই পঞ্চনদ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা আছে এখানে, এখানে দেখেন নদ কথা আছে, এখানে নদী আছে, পার্থক্যটা কি? আপনাদের বলে রাখি, সমাসে যদি কোনো পদ পুরুষবাচক থাকে, ভাঙার সময় স্ত্রীবাচক, স্ত্রীবাচক থাকলে পুরুষবাচক, অর্থাৎ তার বিপরীত লিঙ্গে এটাকে ভাঙতে হবে। তাহলে নদ হচ্ছে পুরুষ অর্থে ব্যবহার হয়, যার শাখা প্রশাখা নেই সেটা হচ্ছে নদ, আর নদী হচ্ছে স্ত্রীবাচক অর্থে, যার শাখা প্রশাখা আছে। তাহলে এখানে যেহেতু নদ পুরুষবাচক আমরা বুঝতেছি, তাহলে ভাঙার সময় এটা স্ত্রীবাচক নদী হবে। ঠিক আছে, এই জন্য এটা আবার আমি ভেঙে দিলাম, ব্যাখ্যা করলাম না, তাহলে এখানে আপনারা বললেন যে এটা ভাঙা ভুল আছে, বইতে ভুল আছে। নদ পুরুষবাচক, ভাঙার সময় স্ত্রীবাচক হবে। যদি এখানে স্ত্রী থাকতো তাহলে এখানে পুরুষবাচক হইতো। এটা অন্যান্য সমাসেও এই ব্যাপারটা আছে, পুরুষ আর স্ত্রীবাচক কথাটার ব্যাপার আছে। পরবর্তীটা দেখেন শতাব্দী। ভাঙলে কি হয়? শত অব্দের সমষ্টি। তাহলে 100 বছর মিলেই তো 1 শতাব্দী হয়। অব্দ মানে বছর, তাহলে 100 বছর মিলে শতাব্দী হয়। আপনার ভাঙার সময় এই 3টা চিহ্নের যে কোনোটা বসাতে পারবেন, 3টার অর্থ একই। সপ্তাহ দেখেন সপ্ত অহের সমান, আপনার যেটা ভালো লাগে, প্রত্যেকটার অর্থ এক। এই দেখেন আরেকটা কথা, বটি। আমরা জানি যে শব্দের শেষে রস্যই বা দীর্ঘই প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়, যেমন চাচা, চাচি, মামা, মামি, হ্যাঁ এরকম। তাহলে শব্দের শেষে রস্যিকার দীর্ঘিকার আছে যেহেতু, তাহলে বটি যেহেতু আছে, তাহলে এটা স্ত্রীবাচক আছে, আর এটা ছিল কিন্তু পুরুষবাচক। তাহলে আমাকে এখানে পুরুষবাচক দিয়ে ভাঙতে হবে। কি ভাঙবো? পঞ্চবটের সমষ্টি। দেখেন এখানে বটি স্ত্রীবাচক আছে, আমি ভাঙলাম বট। বট হচ্ছে পুরুষবাচক, অর্থাৎ 5টি গাছ বিশিষ্ট উদ্যান বা বনকে বলা হয় পঞ্চবটি। ত্রিভুজ, আপনি ত্রি দিতে পারেন অথবা 3 দিতে পারেন, তবে এখানে ত্রি কথাটা আছে, এই জন্য আমি 3টা দেই শ্রেয়। 3 বাহুর সমান। চতুর্ভুজ দিতে পারেন, 13 নদী দিতে পারেন, এরকম শব্দগুলো তাহলে দ্বন্দ্ব সমাস। তাই দ্বন্দ্ব সমাস সবচেয়ে বোঝার উপায় হচ্ছে একটাই, পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য পদ, এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে। আর যদি সংখ্যা থাকে, সমাহার, সমষ্টি, মিলন এরকম না বোঝায়, এবং পরপদে যদি বিশেষ্য না থাকে, এবং পরপদের অর্থ যদি প্রাধান্য না পায়, তাহলে দ্বিগু সমাস হবে না। দুইটা বৈশিষ্ট্য আপনারা খেয়াল রাখবেন, পূর্বপদ সংখ্যা তো হতেই হবে দ্বিগু হতে গেলে, আর পরপদের অর্থটা প্রাধান্য পাবে, এবং ওই পরপদটা বিশেষ্য পদ হবে, নাউন হবে। ঠিক আছে, এবং পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। এই
প্রাধান্য পাওয়াটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা। কিন্তু আমরা অন্যান্য যে শব্দগুলো দেখিয়েছি, এই ডান পাশে আরো কিছু শব্দ ছিল আপনার প্রথম দিকে দেখেছেন, ওই শব্দগুলোতে কিন্তু কোনো পদের অর্থ প্রাধান্য পায়নি, তাহলে ওইগুলো কিন্তু দ্বিগু না। যেহেতু সংখ্যা আছে কিন্তু পরপদের অর্থ বোঝাচ্ছে না, ওখানে ছিল কোনো পদের অর্থই বোঝাচ্ছে না। আমরা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণগুলো আপনারা দেখলেন যে কোনো পদের অর্থ প্রাধান্য পায়নি, কিন্তু এখানে দেখেন অর্থ প্রাধান্য পাচ্ছে পরপদের, এবং পরপদটা দেখেন বিশেষ্য, নদ বিশেষ্য, অব্দ বিশেষ্য, অহ মানে দিন বিশেষ্য, বট বটি এটা বিশেষ্য, ভুজ বাহু এটাও বিশেষ্য পদ, প্রত্যেকটা বিশেষ্য পদ, এবং এই বিশেষ্য পদ বা পরপদের অর্থটাই কিন্তু দ্বিগু সমাসে প্রাধান্য পায়। এখন দেখেন আমরা তো এই সমাসগুলো কিভাবে করছি, দ্বিগু সমাস, তাহলে দ্বিগু সমাস নিষ্পন্ন পদ এগুলো হচ্ছে সব দ্বিগু সমাস। এখন দেখেন তো এই পদগুলো কি পদ, আমরা যে পদ পড়ি 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কি পদ হয়। এই যে এই শব্দগুলো সব দ্বিগু সমাসের দ্বারা গঠিত হয়েছে, তাহলে এটা বিশেষ্য পদ হবে, বিশেষণ না সর্বনাম না অব্যয় না ক্রিয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এটা দেখেন বিশেষ্য পদ হয়, তাহলে এখানে শতাব্দী একটা বিশেষ্য পদ, পঞ্চনদ একটা বিশেষ্য, সপ্তাহ একটা বিশেষ্য, পঞ্চবটি, ত্রিভুজ সবই বিশেষ্য পদ, নাউন, ঠিক আছে, নাম বোঝাচ্ছে এই জন্যই বিশেষ্য পদ। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কি পদ হয়, তাহলে উত্তর হবে কি বিশেষ্য পদ। অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে আগে দেখবেন সংখ্যা আছে কিনা এবং পরের পদে বিশেষ্য এবং ওই বিশেষ্য পদে অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা, তখন আপনি ভাঙার সময় এই তিনটা চিহ্ন দিয়ে ভেঙে দেবেন, ঠিক আছে, এবং ওই শব্দটা মিলন অর্থে এই তিনটার যে কোনোটা ব্যবহার হবে। তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদ বিশেষ্য এবং বিশেষ্য পদের অর্থ যে সমাসে প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। এই সমাস ভাঙার সময় কি হবে, সমাহার সমষ্টি বা সমান এগুলো মিলন অর্থে ব্যবহার হবে। তাহলে আশা করি দ্বিগু সমাস সম্পর্কে আপনাদের একটু ধারণা এসেছে। পরবর্তীতে দেখেন আরেকটা সমাস নিয়ে আলোচনা করি, এগুলো একটু ছোট সমাস। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে অব্যয় যোগে শব্দ গঠন হয়। বাংলা ব্যাকরণে 4টি অব্যয় আছে। কয়টি? 4টি। দেখেন উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয়। দেখেন আমি প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ দিচ্ছি। দেখেন বাংলা ব্যাকরণে এই 4টি বিষয় হচ্ছে অব্যয়। আপনার টপিক অনুযায়ী যদি আমি বলি কোন টপিকগুলো অব্যয়, তাহলে উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয়। প্রত্যয় হচ্ছে সাফিক্স, উপসর্গ হচ্ছে প্রিফিক্স। প্রি মানে পূর্বে, দেখেন পূর্বে বসছে, মূল শব্দ ভাত অতিরিক্ত প্র বসছে, পূর্বে বসে, পূর্বে বসলে সেটা উপসর্গ। আর অনুসর্গ দেখেন আমি অনুসর্গ যখন ব্যবহার করছি, অনুসর্গ ব্যবহার করার জন্য আমাকে বাক্য লিখতে হয়েছে, তাহলে অনুসর্গ দেখা যাচ্ছে বাক্য গঠনে সাহায্য করে, ঠিক আছে। বাক্যের মধ্যে সংযোজন, বিয়োজন, সংকোচন নানা অর্থে অনুসর্গগুলো বসে থাকে। তারপরে দেখেন বিভক্তি, বিভক্তি হচ্ছে বাবা, দেখেন মূল শব্দ অতিরিক্ত কে বসেছে, কেটা আমরা বিভক্তি হিসেবে জানি, যা কারণ কারক নির্ণয়ের সময় এগুলো লাগে। তাহলে দেখেন এখানে অনুসর্গ বাক্যের মাঝে বসলো, বিভক্তি শেষে বসতেছে, আবার প্রত্যয় সাফিক্স এটা কোথায় বসছে, মূল শব্দ হচ্ছে হাত, অতিরিক্ত বলছে অল, এটাও শেষে বসছে, এটাও শেষে, এটা হচ্ছে মাঝে অথবা শেষে বসে, এবং এটা বাক্য গঠনে বসে, বাক্য গঠনে। আর এটা দেখেন পূর্বে বসছে। তাহলে আমরা এখন যে সমাসটা পড়াবো সেই সমাসে এই আমাদের অব্যয় লাগবে। এখন দেখেন শব্দ গঠনের জন্য কোন অব্যয়টা আগে বসতেছে। নর্মালি আপনারা দেখেন 4টার মধ্যে অব্যয়টা কোথায় বসছে, আগে বসছে কোনটায়, এটাতে আগে বসে নাই, শেষে বসছে, এটাতে শেষে বসছে, এটাতে বাক্যের মাঝে বা শেষে বসছে। তাহলে একমাত্র দেখেন উপসর্গ এই অব্যয়টা কোথায় বসছে, এই 4টা হচ্ছে অব্যয়, তাহলে একমাত্র উপসর্গ অব্যয়টা হচ্ছে পূর্ব পদে বসে। তাহলে আমরা যে সমাসটার কথা বলছি সেই সমাসে উপসর্গটা পূর্ব পদে বসবে। তাহলে দেখেন সেই সমাসের নাম আপনারা হয়তো আন্দাজ করে ফেলছেন কোনটা আমি পড়াবো এখন। দেখেন সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব।
এই যে অব্যয় কথাটা আছে, এখন দেখেন অব্যয়ের ভাব আছে। অব্যয়, কোন অব্যয় আগে বসে শব্দ গঠনের জন্য? মূলতই উপসর্গ বসে, তবে আরো কিছু অব্যয় বসে, মূলত উপসর্গটা শব্দ গঠনের জন্য শব্দের আগে বসে। ইংরেজি নাম হচ্ছে প্রিফিক্স, প্রি মানে পূর্বে। তাহলে একমাত্র উপসর্গটা শব্দের আগে বসে এবং এই উপসর্গের অর্থটাই বা অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায়। ঠিক আছে, তাহলে দেখেন এর সংজ্ঞা, পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কোন সমাসের কোন পদে অর্থ প্রাধান্য পেয়েছিল। আপনাদের খেয়াল আছে যে অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ থাকে, মূলতই উপসর্গ থাকে, যেহেতু উপসর্গ এক ধরনের অব্যয়, এবং এই উপসর্গ বা অব্যয় যেটাই থাকুক সেটার অর্থটাই প্রাধান্য পায়। তাহলে এর পূর্বপদ, অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান। পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায়, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। ঠিক আছে, তাহলে পূর্বপদে অব্যয় থাকে, আমরা একটু আগে দেখি আছে, তাহলে পূর্বপদে অব্যয় থাকে। এখন এই অব্যয়ীভাব সমাস নানা অর্থে ব্যবহার হয়ে থাকে। প্রথমেই দেখেন নানা অর্থের ব্যবহারের মধ্যে প্রথমে দেখেন পুনঃ পুনঃ বা বিপসা অর্থে। পুনঃ পুনঃ মানে বারবার, বিপসা মানেও তাই। পরীক্ষা অনেক সময় আসতে পারে বিপসা অর্থে কোন সমস্যা হয়? ঘাবড়ানোর কিছু নেই, বিপসা মানে পুনঃ পুনঃ, অর্থাৎ কোনো কথা একবার না বলে বারবার বলা। ঠিক আছে, যেমন আমরা দেখেন প্রতিদিন কথাটা উচ্চারণ করি। প্রতিদিন, দেখেন প্রতি একটা উপসর্গ, আপনাকে খেয়াল করতে হবে কিভাবে আপনি উপসর্গ বা অব্যয়টা আলাদা করবেন। আপনি দেখবেন যে বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে মূল শব্দটা কি, তাহলে মূল শব্দটা হচ্ছে দিন, অতিরিক্ত বসছে প্রতি, এবং এই প্রতি বা অব্যয়টা আলাদা করে যদি লেখেন কোনো অর্থ হয় না। প্রতি, এটা হচ্ছে অব্যয়। দেখেন এই প্রতিটা অপর উপসর্গের মধ্যে আছে, তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়। তাহলে পূর্বপদে দেখেন প্রতি আছে মানে অব্যয় আছে বা উপসর্গ আছে। এখন এই প্রতিদিনকে আমরা কিভাবে প্রকাশ করি? কয়দিন হলে হয়? দেখেন দিন দিন, দিন দিন মিলেই প্রতিদিন হয়, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে অনেকক্ষণ, এরকম হতে পারে। তাহলে দেখেন এই দিন কথাটা কয়বার বসছি, কয়বার বলছি? দিন কথাটা পুনঃ পুনঃ মানে বারবার বলা হয়েছে, অর্থাৎ দুইবার বলা হয়েছে। এই বিপসা মানেও পুনঃ পুনঃ। ঠিক আছে, তাহলে এরকম মাস মাস প্রতি মাস এরকম আমরা বলতে পারি। এই দিন কথাটা দুইবার বা বারবার বলার কারণে এটা নাম হয়েছে পুনঃ পুনঃ বা বিপসা অর্থে। তাহলে অব্যয়ীভাব সমাস পরীক্ষা আসতে পারে যে বিপসা বা পুনঃ পুনঃ অর্থে কোন সমাস হয়? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের পূর্বপদে কি থাকে? মূলত উপসর্গ থাকে। কোন অর্থ প্রদান হয়? পূর্বপদের অর্থ। তাহলে একমাত্র সমাস অব্যয়ীভাব যার পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, খেয়াল রাখতে হবে। তাহলে পুনঃ পুনঃ অর্থে এই সমাস হতে পারে। এরপরে দেখেন অভাব অর্থে। দেখেন হা ভাত, দেখেন মূল শব্দ দেখেন ভাত, অতিরিক্ত আছে কি? হা। এই হাটা হচ্ছে অব্যয়, আলাদা লিখলে কোনো অর্থ হয় না। কোন অব্যয়? এটা মূলত উপসর্গ, বাংলা অব্যয়ের মধ্যে এটা আছে। তাহলে দেখেন হাভাত মানে কি? ভাতের অভাব। তাহলে এই দেখেন অভাব অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে। পরীক্ষা অনেক সময় আসতে পারে যে অভাব অর্থে কোন সমাস হয়, অথবা হাভাত কোন সমাস, অথবা হাভাতের ব্যাসবাক্য কি? ভাতের অভাব। যদি বলি নিরামিষ, তাহলে এটা কি হবে? আমিষের অভাব। দেখেন এখানে উপসর্গ কোনটা? নি যোগ আমিষ। আমি যদি ভাঙি নি যোগ আমিষ, এখানে বিসর্গ হবে অবশ্য। তাহলে দেখেন নি একটা উপসর্গ, আশু বিনি, বাংলা বা সংস্কৃতের মধ্যে এই চারটা উপসর্গ আছে। আশু বিনি, নি একটা উপসর্গ, এটা এর সাথে লুপ্ত হয়ে আছে, নি যোগ আমিষ, নিরামিষ। ঠিক আছে, তাহলে নি একটা উপসর্গ, এটা পূর্বপদে বসছে, এবং এটা দেখেন অভাব অর্থে, আমিষের অভাব হলে সেটাকে আমরা নিরামিষ বলি। তাহলে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে। আচ্ছা, পরেরটা দেখেন সামীপ্য অর্থে। শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় বোঝার অসুবিধা হয়, এই সামীপ্য মানে কি? দেখেন সামীপ্য মানে নিকট। তাহলে কোনো জিনিসের নিকটে বোঝাতে, কাছে বোঝাতে সেটা অব্যয়ীভাব সমাস হতে পারে। যেমন দেখেন উপকূল কি হবে? কুলের সমীপে। তাহলে সমীপে বা সামীপ্য বা নিকট
তাহলে কুলের কাছে হলে, কুলের নিকটে হলে সেটা বলে কুলের সমীপে। তাহলে মূল শব্দ দেখেন কুল, অতিরিক্ত আছে কি উপ, এই উপটা কিন্তু একটা উপসর্গ। উপসর্গ মানেই সেটা অব্যয়, অর্থাৎ অব্যয় পূর্বপদে থাকবে এবং এই অব্যয়ের অর্থ দেখে প্রাধান্য পাচ্ছে। আমি যদি কুলের অর্থকে প্রাধান্য যদি হবে না, কিন্তু কুল মানে কি সেই কুলটা ভিতরে কাছে না আগে সেটা বলা হয়নি, উপ দ্বারা এটা কুলের নিকটে বা কাছে বুঝিয়েছে, এই জন্য এটা উপ এই অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাবে। এবং কোন অর্থে এটা? সামীপ্য অর্থে। ঠিক আছে, কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এরকম আমরা উদাহরণ বলতে পারি। পরবর্তীতে দেখেন ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র মানে ছোট বোঝাবে। দেখেন উপনদী, নদীর সদৃশ। উপনদী, নদীর চেয়ে ছোট, এটা হচ্ছে উপনদী। উপ দেখেন একটা উপসর্গ বা অব্যয়, এটা পূর্বপদে বসছে এবং নদীর মতো দেখতে, অর্থাৎ এই নদীটা ছোট। আমি যদি বলি উপগ্রহ, গ্রহের চেয়ে ছোট, তাহলে এটাও গ্রহের সদৃশ, এটা ছোট অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র অর্থে অব্যয়ভাব সমাস হতে পারে। তারপরে দেখেন পর্যন্ত অর্থে। দেখেন কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, মূল শব্দ হচ্ছে কণ্ঠ, অতিরিক্ত আ আছে, আটা আমরা জানি যে একটা অব্যয় বা উপসর্গ। ঠিক আছে, এটা একটা উপসর্গ, পূর্বপদে দেখেন বসছে, কারণ অব্যয় বলতে আমরা উপসর্গকেও বুঝে থাকি, যেহেতু 4 ধরনের অব্যয় আছে, আর উপসর্গ একমাত্র অব্যয় যেটা শব্দের পূর্বে বসে। তাহলে কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত অর্থে কোন সমাস হচ্ছে? অব্যয়ভাব সমাস। তাহলে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, হ্যাঁ, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আর সমুদ্র হিমাচল, এরকম আমরা কথাগুলো বলে থাকি। তাহলে এগুলো হচ্ছে পর্যন্ত অর্থে এই সমাস হয়েছে। তারপরে দেখেন সাদৃশ অর্থে। সাদৃশ অর্থে, সাদৃশ মানে কি? মিল, ওর মতো। দেখেন উপজেলা, দেখেন জেলার মতো দেখতে আরেকটা জেলা, শহরের মতো দেখতে আরেকটা শহর, উপশহর, এরকম কি বলা হয় উপজেলা বা উপশহর। সেটা কোন অর্থে? সাদৃশ অর্থে, যেহেতু ওর মতো দেখতে, হবো এরকম, সেজন্য এটা কি সাদৃশ অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এখানে উপজেলা হবে, উপশহর হবে। গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, এটা পরীক্ষা আসে বিরোধ অর্থে। বিরোধ অর্থে দেখেন দুইটা শব্দ আছে, একটা হচ্ছে প্রতিবাদ। দেখেন মূল শব্দ হচ্ছে বাদ, বাদ মানে হচ্ছে নিয়ম, প্রতি হচ্ছে উপসর্গ। ঠিক আছে, প্রতিবাদ মানে কি? আমি বাদকে মানি না, বিরোধিতা করলাম, বিরোধ মানেই হচ্ছে দেখেন প্রতিবাদ। তাহলে বাদকে বিরোধিতা করা, সেটা হচ্ছে প্রতিবাদ। তাহলে বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ মানে বাদের বিরুদ্ধে, অথবা এইভাবে লিখতে পারেন বাদের বিরুদ্ধ। বাদকে বিরোধিতা করা, নিয়মকে বিরোধিতা করা, সেটার নাম হচ্ছে প্রতিবাদ। আরেকটা শব্দ আছে প্রতিকূল। কুল মানে হচ্ছে কি? অনুকূল বলি, ভালো জিনিসটা আমার কুলে আছে, পক্ষে আছে, কুল মানে হচ্ছে পক্ষ। তাহলে প্রতিকূল মানে আমার বিপক্ষে আছে, তাহলে এটাও আমার বিরুদ্ধে চলে গেছে। তাহলে এটাও এভাবে ভাঙবেন, বিরুদ্ধ কুল বা বিরুদ্ধ, যে কোনো ভাবে ভাঙলেই হবে। অথবা আপনাদের ভেঙে দেওয়া থাকতে পারে যে এটার সঠিক শব্দ কোনটা, আবার বলতে প্রতিকূলের ব্যাসবাক্য কি, আবার বলবে যে বিরোধত্বে কোন সমাস হয়, আবার বিরোধত্বে অব্যয়ভাব সমাস হয়েছে কোনটি, নানাভাবে প্রশ্ন থাকতে পারে। তাহলে বিরোধত্বে অব্যয়ভাব সমাস হচ্ছে। তারপর দেখেন পশ্চাৎ অর্থে। পশ্চাৎ মানে কি? পিছন। পশ্চাৎ মানে পিছন। যেমন দেখেন পশ্চাৎ ধাবন সমান অনুধাবন, পশ্চাৎ গমন অনুগমন। তাহলে মূল শব্দ দেখেন ধাবন, মূল শব্দ দেখেন গমন, এর আগে কি হয়েছে? অনু। এই অনুটা একটা উপসর্গ বা অব্যয়, পূর্বপদে অব্যয় বসছে, তাই এটা কোন অর্থে? পশ্চাৎ অর্থে। ঠিক আছে, তাহলে পশ্চাৎ মানে পিছনে, পশ্চাৎ অর্থ আমরা অব্যয়ভাব সমাস পাচ্ছি। মেন কথা আমরা দেখতে হবে মূল শব্দের সাথে অতিরিক্ত অব্যয় আছে কিনা, অতিরিক্ত শব্দ বা বর্ণ সমষ্টি আছে কিনা, বা উপসর্গ আছে কিনা। মূলতই উপসর্গ দেখেন উপসর্গ থাকে।
হ্যাঁ, দুই একটা উদাহরণে উপসর্গ বাদে অন্য অব্যয় থাকবে, তবে সেটাও পূর্বপদে থাকতে হবে। ঠিক আছে, তাহলে অব্যয়ভাব সমাসের পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে। সেই অব্যয়টা কি? মূলতই উপসর্গ। তারপরে দেখেন অতিক্রম অর্থে। অতিক্রম অর্থে কোনো জিনিসকে অতিক্রম করে যাওয়া। আমরা অনেক সময় বলি ছেলেরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। উচ্ছৃঙ্খল মানে কি? যারা শৃঙ্খলা মানে না, শৃঙ্খলাকে ওভারটেক করে গেছে, অতিক্রম করে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে উচ্ছৃঙ্খল। আমরা একটু লিখি। হ্যাঁ, আমরা অনেক সময় বানানটাও খেয়াল করব। উদ্যোগ শৃঙ্খল, এটা সন্ধিতেও আছে, এটা ব্যঞ্জন সন্ধি। উচ্ছৃঙ্খল, তাহলে এটা কি লিখবো? শৃঙ্খলাকে অতিক্রান্ত। যে শৃঙ্খলাকে মানে না, অতিক্রম করে গেছে, তাকে আমরা বলি উচ্ছৃঙ্খল। এখন দেখেন অব্যয় কোথায় এখানে? এখানে যদি আমি ভাঙি উৎ যোগ শৃঙ্খল, তাহলে দেখেন এই যে উৎ, এটা হচ্ছে অব্যয়, এটা হচ্ছে একটা উপসর্গ। উৎ একটা সংস্কৃত উপসর্গ, আর উপসর্গ তো অব্যয় জানেনি, আমরা অব্যয়ভাব সমাসই পড়াচ্ছি, মূলত এখানে উপসর্গই থাকে। তাহলে এটা উৎটা এর মধ্যে সন্ধি বিচ্ছেদ করার কারণে এর মধ্যে লুপ্ত হয়ে গেছে। উৎ যোগ শৃঙ্খল, এই উৎটা হচ্ছে উপসর্গ বা অব্যয়, পূর্বপদে আছে। কোন অর্থে? অতিক্রম অর্থে। আরেকটা উদাহরণ যেটা পরীক্ষা আসে, যেমন দেখেন উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। দেখেন উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। বেলা মানে হচ্ছে সমুদ্র বা নদীর তীরবর্তী বালুময় স্থান। সেই বালুময় স্থানকে অতিক্রম করে গেলে সেটাকে বলে উদ্বেল। এর মধ্যেও দেখেন উপসর্গটা লুপ্ত হয়ে আছে, উৎ যোগ বেল, এটাও সন্ধি বিচ্ছেদ করলে এই হয়। ঠিক আছে, তাহলে উৎটা হচ্ছে উপসর্গ বা অব্যয়, পূর্বপদে আছে। কোন অর্থে? অতিক্রম অর্থে। শব্দ দুইটা কি? উদ্বেল এবং উচ্ছৃঙ্খল। এই দুইটা খুব ভালো করে খেয়াল করবেন, পরীক্ষা আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখেন, অতিক্রম না করা অর্থে। আগেটা ছিল অতিক্রম করা অর্থে, আর এটা হচ্ছে অতিক্রম না করা অর্থে। অতিক্রম করবে না। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে যে অব্যয়টা বসবে সেই অব্যয়টা কিন্তু উপসর্গ না, কিন্তু নর্মালি একটা অব্যয়। এটা হচ্ছে নিত্য সম্বন্ধী অব্যয়। যারা যখন অব্যয় পদের উপর টিউটোরিয়াল করব তখন দেখবেন যে যথা তথা এই অব্যয়গুলো আসবে, অর্থাৎ এগুলো উপসর্গ না কিন্তু অব্যয়। আমাদের মূল কথা হচ্ছে পূর্বপদে অব্যয় থাকতে হবে, সেটা উপসর্গই হোক আর যে অব্যয়ই হোক। উপসর্গ না থেকে অন্য অব্যয় থাকলেও সমস্যা নেই, কিন্তু পূর্বপদে বসতে হবে। যেমন দেখেন এটা কোন অর্থে? অতিক্রম করবে না এমন অর্থে। এই শব্দগুলো যথা দিয়ে শুরু, যেমন দেখেন যথারীতি, যথাসাধ্য, যথাযোগ্য, যথাযোগ্য, তারপরে দেখেন যথেষ্ট। এই শব্দগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন মূল শব্দ হচ্ছে রীতি, অতিরিক্ত যথা বসছে। এই যথাটা কিন্তু অব্যয়। কোন অব্যয়? নিত্য সম্বন্ধীয় অব্যয়। ঠিক আছে, এখানে ভাঙলে হয় যথাযোগিষ্ঠ, যথেষ্ট, সন্ধি বিচ্ছেদে এই শব্দটা আছে। এখন যে এই সমাসগুলোতে, এই অব্যয়ভাব সমাসগুলোতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পরপদ, যেটা প্রত্যেকটার পরপদ আগে নিয়ে আসতে হবে, ভাঙার সময় মেলানোর জন্য আগে নিয়ে আসতে হবে, এবং এই কথাটা লিখে দিতে হবে। যেমন দেখেন রীতিকে অতিক্রম না করে। রীতি মানে নিয়ম, নিয়মকে অতিক্রম করে নাই, এই জন্যই সেই জিনিসটা যথারীতি চলছে, যথাযথভাবে চলছে। ঠিক আছে, রীতিকে অতিক্রম করে নাই, এই জন্যই যথারীতি হয়েছে। তাহলে যথাটা একটা অব্যয়, পূর্বপদে অব্যয় আছে, এটা কোন অর্থে? অতিক্রম না করা অর্থে অব্যয়ভাব সমাস হচ্ছে। আমরা বলছি যে মূলতই উপসর্গ থাকে, শুধুমাত্র এই উদাহরণগুলোতে উপসর্গ নেই, অন্য অব্যয় আছে, এগুলোকে নিত্য সম্বন্ধী অব্যয় বলে। ঠিক আছে, তারপরে এটাও সাধ্যকে অতিক্রম না করে, আর বাদ বাকিটা ঠিক থাকবে। ঠিক আছে, বিধিকে অতিক্রম না করে, যজ্ঞকে অতিক্রম না করে, আর ইষ্টকে অতিক্রম না করে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ভাঙা একই পদ্ধতিতে অনুসরণ করে ভাঙতে হবে, অর্থাৎ পরপদটা আগে আসবে আর অতিক্রম না করা অর্থে এটা ব্যবহার করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অব্যয়ভাব সমাসের মূলত যে জিনিসটা মনে রাখবেন, যে মূল শব্দ ভাঙার পরে আগে যদি কোনো অব্যয় থাকে, কোনো শব্দাংশ থাকে, বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে, সেটা হলো অব্যয়। তাহলে পূর্বপদে যে সমাসের অব্যয় থাকবে সেটাই অব্যয়ভাব সমাস। ঠিক আছে, মূল শব্দ বাদ দেওয়ার পরে অতিরিক্ত যে চিহ্ন থাকে এটাই উপসর্গ, এটাই অব্যয়।
এগুলোতে প্রত্যেকটা অব্যয় বসছে পূর্বপদে, অর্থাৎ পূর্বপদে অব্যয় থাকলে সেটা অব্যয়ভাব সমাস এবং এই অব্যয়ের কোনো অর্থ হবে না। মূল শব্দ ভাঙার পরে যদি কোনো অতিরিক্ত চিহ্ন পূর্বে থাকে তাহলে সেটা অব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অব্যয়ভাব এবং দ্বিগু সমাস সম্পর্কে আসলে আমার মনে হয় আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়। তাহলে শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।